সুদের যত বেসিক জিনিসপত্র ছিল, বেসিক কনসেপ্ট ছিল। আর আজকে কিছু অঙ্ক করব আমরা। তো তার আগে একটা অঙ্ক আছে এখানটা, যেটাকে আমি সার্বজনীন নাম দিয়েছি, মানে এই একটা অঙ্ক থেকে আমরা সমস্ত অঙ্ক শিখে যাব। তো সুদের যারা দেখোনি তারা দেখে নেবে। আর আজকের যে নতুন ভিডিওটা দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে অঙ্কগুলো আছে, এগুলো করলে আর আশা করি অন্য অঙ্ক করতে হবে না, এগুলোর থেকেই পেয়ে যাবে। তো সুদের একটা জিনিস ছিল, আমরা বলেছিলাম টাইমটা সবসময় হচ্ছে বছরে দিতে হবে। তো সেরকমই প্রথমে একটা অঙ্ক করি। আমরা সূত্রটাকে একটু মনে করে নিই। আই সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা ছিল সূত্র। কিভাবে এসেছিল সূত্রটা আমি আগে দেখিয়েছিলাম, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। তো যাই হোক, এটা হচ্ছে ফর্মুলা একটা, এটা হচ্ছে আসল সূত্র। পিটা কি মূলধন, প্রিন্সিপাল অ্যামাউন্ট, আরটা কি রেট অফ চেঞ্জ, টিটা কি টাইম, এটা হচ্ছে 100। তাহলে এখানটায় মূলধন কত? পি। এই অঙ্কটার ক্ষেত্রে পি সমান হচ্ছে 100। আচ্ছা, 20%, তাহলে আর সমান হচ্ছে 20%। টাইমটা কত আমাদের? 4 বছর। তাহলে এখান থেকে আমরা সুদ বের করে নেব। 400 ইন্টু আর কত? 20 ইন্টু টি কত? 4/100। তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে। তাহলে কেটে গেলে কত হলো? 4 দুগুণ 8, 4 8 32। 20% হারে সুদ দিলে 320 টাকা। এত সুদ হয় না কোনোদিন, সুদের হার খুবই কম হয়। সুদের হারটা কম হয়, এত এত পার্সেন্ট সুদ হলে তো খুব সমস্যা হয়ে যাবে, কেউ টাকা নেবে না এত পার্সেন্ট সুদে। তাহলে 320 টাকা। এটা আমরা কী বের করলাম? সুদ। এই সূত্রটা কীভাবে আসে সেটা আমরা দেখিয়েছিলাম। এছাড়াও আমরা একটা ঐকিক নিয়মও করতে পারি। ঐকিক নিয়মে কীভাবে করব না, 20% আছে যেহেতু, তাহলে তার মানে কি যে 100 টাকায় 1 বছরের সুদ কত? 20 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের সুদ 20/100 টাকা, তাই তো? তাহলে 400 টাকায় 1 বছরের সুদ কত হবে? 20 × 400/100 টাকা। 400/100 টাকা। আবার 400 টাকায় 4 বছরের সুদ হবে, তাহলে কত? 20 × 400/100। এটা 1 বছরের সুদ ছিল, এটা ইন্টু 4। ঠিক আছে, এটা ইন্টু 4। তাহলে কাটাকুটি করলে সেম জায়গায়। এবার এত ভাস্ট বা এত লার্জ নিয়ম করে তো লাভ নেই। আমি এটা দেখেছিলাম যে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি ওই সূত্র থেকে আসে, PRT/100। তো সেই PRT/100 আমরা ডাইরেক্ট করে নিচ্ছি। সুদ সমান হচ্ছে মূলধন ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100 ইজিকালস টু এটা। এবারে আমরা দুটো জিনিস বলেছিলাম সুদের অঙ্কের ক্ষেত্রে, যে যাই থাকুক সময়টা সবসময় আমাদের কিসে আনতে হয়? বছরে। এবার কোনো কোনো জায়গায় দেখা যাবে যে 400 টাকায় 20% হারে 13 মাসের সুদ কত? 13 মাস, তাহলে বছরটা তো আমরা জানি না। তাহলে এক্স মাস সমান হচ্ছে x/12 বছর। কেন? কারণ এটাও দেখিয়ে দিচ্ছি। কারণ 12 মাসে 1 বছর, তাহলে 1 মাসে কত বছর হবে? 1/12 বছর। তাহলে x মাসে x/12 বছর। এবার এক্সের জায়গায় 3 4 5 6 যত থাকুক, 16 মাস থাকলে 16/12 বছর। আবার এক্স দিন সমান x/365 বছর। সবসময়ের জন্য আমরা টাইমটাকে কিসে নিয়ে যাব? বছরে। এটা আমি আগের দিনও বলেছিলাম, সবসময়ের জন্য টাইমটাকে আমরা বছরে নিয়ে যাবো। তো এইটা জেনে রাখলে অঙ্কগুলো করতে অনেকটা সুবিধা হবে। তো এটা ছিল একটা সার্বজনীন অঙ্ক। এই অঙ্কটার মাধ্যমে আমরা সবগুলো কিন্তু বুঝতে পারবো। এখানে অনেক সময় দিয়ে দিল যে 15 মাস। তাহলে 15 মাস নিলে শুধু টাইমটা কতটা হবে আমার? 15/12 মাস, 12 বছর, সরি 15/12 বছর। কখনো কখনো দেখা যাচ্ছে যে বলে দিল যে 400 টাকায় 20% হারে কত বছরের সুদ? 320 টাকা। তাহলে 400 টাকায় 20% হারে কত বছরের সুদ? 320 টাকা। তাহলে আমরা টি জানি না, সুদ জেনে গেছি 320 ইজিকালস টু এটা। আবার কখনো কখনো বলে দিল যে কত টাকায় 20% হারে 4 বছর সুদ আসল? 320 + 400 মানে 720 টাকা। সুদ আসল বলে দিতে পারে, সুদ আসল বলে দিল, P+Q। তাহলে সেখান থেকে আমরা P+I, সুদ আসল মানে হচ্ছে P+I, I+P। কোনো 10 টাকা যদি সুদ আসল হয়, সুদ যদি তার মধ্যে 8 টাকা হয়, তাহলে আসল হবে, সুদ যদি 2 টাকা হয় আসল হবে কত? 8 টাকা। কারণ কি সুদ আসল সমান হচ্ছে সুদ প্লাস আসল। এটা গেল। এবার আমরা অঙ্কগুলো শুরু করব। তার আগে যে অঙ্কগুলো আমি দেখাচ্ছি এগুলো খুবই সহজ অঙ্ক, একদম
খুবই সহজ অঙ্কগুলো, কিন্তু এই অঙ্কগুলো করলে এর থেকে আর কোনো অঙ্ক বাদবে না, এর থেকে আর কোনো অঙ্ক করতে হবে না। তো আগে এই অঙ্কগুলো নিজেরা ট্রাই করবে। যেমন প্রথম অঙ্কটা কি বলছে, যে দুই বন্ধু একটি ছোট্ট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেও 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত সুদ দিতে হবে হিসেব করি। তাহলে বলছে দুটো বন্ধু ব্যবসা করবে, তাহলে 12% হারে হচ্ছে কি নিচ্ছে না, সুদ নিচ্ছে। দুটো বন্ধু হচ্ছে ব্যবসা করবে, 12% হারে হচ্ছে আমাদের সুদ নিচ্ছে। কত দিনের জন্য একটা ব্যাংকের থেকে সুদ নিচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা 12% হারে সুদ নিচ্ছে, 4 বছর টাইম। তাহলে টাইম থাকবে, একটা সুদের ক্ষেত্রে কি কি থাকবে, একটা টাইম থাকবে, একটা মূলধন থাকবে, একটা রেট অফ ইন্টারেস্ট থাকবে, মানে সুদের হার। তিনটাই এখানে পেয়ে যাচ্ছি, 12% হার পেয়ে যাচ্ছি, 15,000 টাকাও পেয়ে যাচ্ছি, 4টে বছরও পেয়ে যাচ্ছি। তাহলে অঙ্কটা কীভাবে করব, দেখা যাক অঙ্কটা কীভাবে করি। তাহলে সুদ সমান আমরা জানি যে সুদ সমান হচ্ছে কি, মূলধন ইন্টু সুদের হার মূলধন ইন্টু সুদের হার ইন্টু সুদের হার ইন্টু সময়। তাহলে সুদ আই সমান হচ্ছে মূলধন ইন্টু সুদের হার পি ইন্টু R/100 ইন্টু সময় হচ্ছে টি বছর। সময়টা সবসময়ের জন্য আমাদের মাথায় রাখতে হবে, বছরে আনতে হবে। তাহলে আই সমান PR/100। তাহলে বলেছিল যে দুই বন্ধু, আর একবার অঙ্কটা পড়ি, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালানোর জন্য 12% সরল সুদের হারে, দুই বন্ধু একসাথে একটা ছোট্ট ব্যবসা চালানোর জন্য 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 1,500 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকায় তাদের কত সুদ দিতে হবে। তাহলে ধার নিলেন কত, মূলধনটা কত, যেটা ধার নিচ্ছেন সেটা হচ্ছে মূলধন, তার উপরে হচ্ছে আমাদের সুদ বসবে। তাহলে ধার নিচ্ছেন কত, মূলধন কত, বলছে ব্যবসা শুরু করার জন্য 12% সুদের হারে ব্যাংকের থেকে 1,500 টাকা ধার নিচ্ছেন, তাই না, 1,500 টাকা হচ্ছে ধার নিচ্ছেন। তাহলে মূলধন কত এখানটায়, মূলধন মানে যে টাকাটার উপরে আমাদের সুদ চাপবে, তাহলে মূলধন হচ্ছে এখানে আমার 1,500 টাকা। মূলধন গেল আমার 1,500 টাকা। সুদের হার কত বলে দিয়েছে, 12%। তাহলে সুদের হার গেল 12%, 12/100 বা 12%, 12/100 তো 12%, সময় হচ্ছে টি বছর। তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করে নিতে পারছি আই সমান, এখান থেকে আই সমান PR/100। তাহলে আই সমান পি হচ্ছে 1,500 ইন্টু 12/100 ইন্টু 4, তাহলে করলে কত হচ্ছে 7,200 টাকা। তাহলে সুদ দিতে হবে 7,200 টাকা। তাহলে কি বললো, যে একটা ব্যবসা করার জন্য 1,500 টাকা নিচ্ছে 12% সুদের হারে, 4 বছর পর, 4 বছর টাইম, 4 বছর পর থেকে সুদ দিতে হবে। কত টাকা সুদ দিতে হবে, 7,200 টাকা সুদ দিতে হবে, তাই তো। তাহলে 7 বছর পর যদি এখান থেকে কোশ্চেন থাকতো 7 বছর পর থেকে মোট কত টাকা ফেরত দিতে হবে, তাহলে আমরা কি বুঝবো, যে মোটটাকে টাকা ফেরত দিতে হবে, মানে 7,200 টাকা হচ্ছে আমাদের কি বেরোলো, সুদ। আর আসলটা তো ফেরত দিতেই হবে, আসল কত ছিল আমাদের 15,000, তাহলে 7,200 আর 15 যদি ভাগ করি তাহলে 22,200 টাকা। তাহলে টোটাল 7 বছর পর থেকে কত ফেরত দিতে হয়, 22,200 টাকা। কিন্তু এখানটায় আমরা অত দূর চাইনি, এখানটায় শুধু বলেছিল কি যে সুদটা কতভাবে হিসেব করি। তাহলে সেখান থেকে সেক্ষেত্রে আমরা হচ্ছে সুদটা বের করে দিলাম, যে সুদ দিতে হবে কত টাকা না, 7,200 টাকা বা 7,200 টাকা। সুদ দিতে হবে কত টাকা না, 7,200 টাকা বা 7,200 টাকা, ঠিক আছে, 7,200 টাকা। তাহলে অঙ্কটা বোঝা গেছে। আরো একবার বলছি, যে দুই বন্ধু অঙ্কটা ভালো করে পড়ে নাও আর একবার, যে দুই বন্ধু একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে হিসাব করলাম আমরা, 15,000 টাকা ধার নিলেন, মূলধন কত 15,000, সুদের হার আর সময়টি। এটাকে যদি সূত্র মনে না থাকে ঐকিক নিয়ম আমরা করতে পারি। ঐকিক নিয়মটা কি, পাশে একটা ছোট্ট করে দিই ঐকিক নিয়মটা। এই নিয়মটা কিন্তু কোনো জায়গায় বলে না সাধারণত, এটা কিন্তু একটা বেসিক জিনিস, বলতে নেই তবুও বলছি। সুদের হার কত বলে দিয়েছে, 12% সুদের হার। তার মানে 12% যখন সুদের হার, তাহলে আমরা সেখানটায় বুঝে নেবো কি, যে 100 টাকায় 1 বছরের সুদ 12 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের সুদ 12/100 টাকা। তাহলে 15,000 টাকায় 1 বছরের সুদ
12 × 15/100 টাকা, তাহলে 15,000 টাকায় 4 বছরের সুদ, এটা হচ্ছে টাকায় 1 বছরের সুদ, এটা ইন্টু হচ্ছে আমার কত আসবে 4। সেই পার্টটা আবার ফিরে এলো, এই পার্টটা 15,000 × 12/100 × 4, সেই পার্টটা আবার ফিরে এলো, এটা কাটাকুটি করলে 7,200 টাকা হবে, ওই ঠিক নেমে গেল। আচ্ছা, এরপরের যে অঙ্কটা আছে, অঙ্কটা একটুখানি ভালো করে বুঝতে হবে, অঙ্কটা কিন্তু একটু টাফ অঙ্ক আছে। কি বলছে না, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত? তাহলে এখানটায় দুটো জিনিস আমাদের পরিষ্কার। কি কি পরিষ্কার? একটা হচ্ছে সুদের হার কত 6%, আর একটা হচ্ছে মূলধন হচ্ছে 2,000 টাকা। কিন্তু যেখানে গন্ডগোল বাঁধাচ্ছে সেটা হচ্ছে আমাদের টাইম, যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে, তাহলে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে, তাহলে এই টাইমটা আগে বের করতে হবে যে কত টাইমের মধ্যে, কারণ সুদের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে, অবশ্যই কি থাকবে, তার একটা টাইম থাকবে। সুদের ক্ষেত্রে কি থাকবে? সুদের ক্ষেত্রে হচ্ছে একটা আমার টাইম থাকবে। তো সেই টাইমটা হচ্ছে আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু জিনিস, ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই টাইমটা আমাদের আগে ধরতে হবে। তো টাইমটা এখানে কিছু বলে দেয়নি, বলে দিচ্ছে খালি 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে। আচ্ছা, 2005 সাল লিপিয়ার না লিপিয়ার নয়, 4 দিয়ে ভাগ করে দেখা যাচ্ছে ভাগশেষ থাকছে, তাহলে এটা লিপিয়ার নয়, তাই তো? লিপিয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিন, তাহলে আমরা দিনটা হিসাব করি তো 1 জানুয়ারি থেকে 27 মে, একটাই সালে 2005 সালে, তাহলে কত দিন হবে মোট দিন? এটা মে মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তাহলে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ধরছি, তাহলে জানুয়ারি মাস 31 দিনে, ফেব্রুয়ারি মাস যেহেতু লিপিয়ার নয় 28 দিনে, মার্চ মাস 31 দিনে, 30 দিনে, 27 দিনে, টোটাল হলো 147 দিন। কিন্তু এই যে 6% হারে যে সুদ পাবো সেটা 146 দিনে। কেন 146 দিনে? কারণ সুদের নিয়মই হচ্ছে এটা, যে দিনটা দিয়ে দেবে 1 জানুয়ারি থেকে দেবে মানে আমার 2রা জানুয়ারি থেকে সুদ দিতে হবে। 1 জানুয়ারি থেকে দেবে মানে আমার 2রা জানুয়ারি থেকে সুদ দিতে হবে। কিন্তু এখানে আমি জানুয়ারি মাসে কাউন্টিং করেছিলাম কতদিন? 31 দিন, মানে পুরো 1 জানুয়ারি থেকে ধরে কাউন্টিংটা করেছিলাম, সেই হিসাবে 147 থেকে এক বাদ দিয়ে আসলো আমার 146 দিন। বোঝা যাচ্ছে? আরেকবার বলছি যে টোটাল 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত দিন সংখ্যা হচ্ছে আমার 147, কিন্তু সুদের নিয়ম হচ্ছে কার্যকরী দিন যেটা হয়, কার্যকর দিন যেটা হয় সেটা হচ্ছে 147 মাইনাস 1, কারণ 1 জানুয়ারিটাকে ধরা হবে না। কেন? কারণ টাকাটা 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, তাহলে 1 জানুয়ারি থেকে মানে 1 জানুয়ারি থেকে বাদ বাদ দিয়ে এরকম কোনো অঙ্ক থাকলে যে 3 তারিখ থেকে 5 তারিখ, তাহলে কদিন হয়? 3 তারিখ থেকে 5 তারিখ, হিসাব মতো 3 তারিখ থেকে, একটা এক্সাম্পল, যে 3 তারিখ থেকে 5 তারিখ, কদিন কদিন বলি আমরা? 3 তারিখ থেকে 5 তারিখ, দুদিন বলি। কেন দুদিন বলি? হিসাব মতো তো 3 দিন হয়, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, কিন্তু নয়, ধরি কোন দিন থেকে? 3 তারিখটা বাদ দিয়ে 4 তারিখ থেকে 5 তারিখ, মানে দুদিন ধরায়, 4 আর 5, এই দুদিন ধরায়। ঠিক আছে, 4 আর 5 টাকা দিলে কি হয়, যে 3 তারিখে টাকা দিচ্ছি, তোর হাতে দুদিন সময় আছে, 5 তারিখের মধ্যে দিস। তাহলে আমরা কি সেই দিনটা ধরে দুদিন বলি, যে 3 তারিখ ধরে দুদিন বলি, না 3 তারিখের পরের দিন ধরে দুদিন বলি? 4 তারিখ 5 তারিখ দুদিন বলি, যে 4 তারিখের সময় আছে, টোটাল 5 তারিখ তো সময় আছে। 27 মে পর্যন্ত, 28 তারিখ, 27 মে পর্যন্ত, সেটা হচ্ছে ডেট আমার। সেই জন্য জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, মানে কাউন্টিংটা শুরু হবে 2রা জানুয়ারি থেকে। তাহলে 2রা জানুয়ারি থেকে হলে সেক্ষেত্রে একটা দিনই বাদ যাবে, 146 দিন, আর তো কোনো সমস্যা নেই। এবার দিন আছে, এবার আমাদের ক্যারিটেরিয়াকে সুদের বছরে নিয়ে যেতে হবে। সিম্পল নিয়ম, 365 দিনে 1 বছর, একদিনে 1/365 বছর, তাহলে 146 দিনে 146/365 বছর। তাহলে এখান থেকে টি সমান এটা বেরিয়ে গেল। আর সমান আমরা আগে জানতাম 6% হারে সরল সুদ, আর মূলধন হচ্ছে 2,000 টাকা। তাহলে এবার তো আমরা ইজিলি অঙ্কটা করতে পারবো 48টাকে। এখানটায় কিন্তু কাউন্টিংয়ে একটু সমস্যা হয়, কারণ যে দিন থেকে দেওয়া হয় তার পরের দিন থেকে ধরা হয়। গেল। এবার তারপরে 3-এর দাগের অঙ্কটা, যে বার্ষিক 8, 1 মিনিট, বলছে বার্ষিক 8.8 × 1.3% সরল সুদে 960 টাকার 1 বছরে 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। তাহলে 8.1 × 3% সরল সুদে 960 টাকায় 1 বছরে 3 মাসের সবৃদ্ধিমূল, এই একটা ওয়ার্ড আছে সবৃদ্ধিমূল, এই জিনিসটা সবৃদ্ধিমূল যা, সবৃদ্ধিমূলটা কি জিনিস, তাই তো? সবৃদ্ধিমূল, এখানটা একটু লিখি আমি, সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল মানেই হচ্ছে সুদ যোগ আসল।
মানে টোটাল কত টাকা দিতে হবে, সবৃদ্ধিমূল মানে সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ যোগ আসল, এইটা মিলে হচ্ছে আমাদের কি হয় না সবৃদ্ধিমূল। তাহলে সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করতে বলেছি। তাহলে সবৃদ্ধিমূল নির্ণয় করার আগে আমরা কি নির্ণয় করবো, 960 টাকায় 8.13% সরল সুদের হারে সুদ কত, তাহলে টাইম 1 বছর 3 মাস এখানে বলে দিয়েছে। এই যে 1 বছর 3 মাস, তাহলে 1 বছর 3 মাস সমান কত মাস, 12 মাসে 1 বছর আর 3 মাস, তাহলে 12 + 3 সমান 15 মাস। তারপর হচ্ছে 12 বছরে হচ্ছে 12 মাসে 1 বছর, 1 মাসে 1/12 বছর, তাহলে 15 মাসে 15/12 বছর। তাহলে টাইমটা কত হয়ে গেল 15/12 বছর, কারণ এটা সবসময় জন্য মাথায় রাখতে হবে, এটা হচ্ছে বছরে ক্যালকুলেট করতে হবে। তারপর হচ্ছে 8-এর পার্সেন্টেজ যা আছে তাই। এবার সুদ এখান থেকে আমরা হিসাব করে নিলাম PRT/100, সুদ সমান হচ্ছে কত টাকা না 100 টাকা। ঠিক আছে, সুদ সমান হচ্ছে 100 টাকা, কিন্তু এখানে আমার বের করতে বলেছে কি সবৃদ্ধিমূল, তাহলে সুদ যোগ আসল, তাহলে সবৃদ্ধিমূল সুদ সমান কত 100, আর আসল ছিল কত আমার, আসল তখন বলেছে 960 টাকার, তাহলে 960, তাহলে আসল হচ্ছে 100 + 960 সমান হচ্ছে 1060 টাকা। আচ্ছা, এই 4-এর দাগের যে অঙ্কটা আছে, 4-এর দাগের অঙ্কটা একবার পড়ে দিচ্ছি। যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করি। এটা নিজে বাড়িতে হোমওয়ার্ক থাকলো। উৎপল বাবু তার জমি চাষের জন্য সময় ব্যাংক, তাও আমি বলে দিচ্ছি। সুদের হার বলে দিয়েছে, বার্ষিক সরল সুদের হার 6%, আর 3200 টাকায় 2 বছরের জন্য ধার নিলেন। তাহলে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেও শোধ করতে হবে মানে কত, শোধ করতে হবে মানে তাকে সুদটাও ফেরত দিতে হবে, আসলটাও ফেরত দিতে হবে। তাহলে আসলটা আমার জানা আছে 3200, বের করতে হবে ওখান থেকে সুদ, টাইম জানি 2 বছর, হার জানি 6%, মূলধন 3200, তাহলে ওখান থেকে আমরা পেয়ে যাবো কি সুদ, আর সুদের সঙ্গে আসল যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাকে ফেরত দিতে হবে। 5-এর দাগের অঙ্কটা দেখি, 5-এর দাগের অঙ্কটা কি বলছে দেখি। 5-এর দাগের অঙ্কটা বলছে যে বার্ষিক 5.2% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংক কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে এখানটায় সুদ হিসাবে বলে দিচ্ছে 840 টাকা পেলেন। 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে সুদ হিসাব করে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে সুদ হিসাবে কত পাচ্ছে আমার, সুদ পেয়ে যাচ্ছে কত 840 টাকা। কিন্তু তাহলে এখানটায় সুদ হিসাবে কত পাচ্ছে আমার 800, একটু লিখে লিখে করবে তোমরা। সুদ হিসাবে পাচ্ছে হচ্ছে 840, আর পার্সেন্টেজ বলে দিয়েছে 5.25, টাইম 2 ইয়ার্স। তাহলে বের করতে হবে আমার কি কত টাকা নিয়েছিলেন, মানে এখানটায় মূলধনটা বলে দেওয়া নেই, মূলধন হচ্ছে অ্যাবসেন্ট। তাহলে আমরা মূলধন বের করব, তাহলে মূলধন বের করতে গেলে I=PRT/100, তাহলে P সমান 100 × I/, আর ইন্টু তাহলে এখান থেকে 100 ইন্টু আর আই মানে হচ্ছে 840, আর মানে হচ্ছে 5.25 ইন্টু এখান থেকে কাটাকুটি করেছি, ক্যালকুলেশন করে অ্যান্সার এসে হচ্ছে আমার 8000 টাকা। এবার এটাকেও আমরা ঐকিক নিয়মে করতে পারি। কীভাবে করব, মনে করি যে এক্স টাকায়, তাহলে সেক্ষেত্রে আমরা করব কি একটু উল্টো দিক থেকে করব। কীরকমভাবে করব, এটা পার্সেন্টেজ জানি, বের করতে হবে আমার কি মূলধন। তাহলে এখান থেকে আমরা করব যে 5.25 টাকা সুদ, 5.25 টাকা 1 বছরে সুদ হয় কত টাকার না 100 টাকার। তাহলে 1 টাকা 1 বছর সুদ হবে কত, 100/5.25 টাকার, 5.25 টাকা মানে 5 টাকা 25 পয়সা। 1 বছরে সুদ হয় কত টাকার, 100 টাকার। 100 টাকার সুদ 5 টাকা 25 পয়সা, মানে কি 5 টাকা 25 পয়সা সুদ হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা সুদ হচ্ছে 100/5 টাকা, 5.25 পয়সা। তাহলে 840 টাকা যখন সুদ হবে তখন কত টাকা সুদ হবে, 5.25 ইন্টু 840, 840 হয়ে গেলো 100/5.25 ইন্টু 840। এবার বছরের জায়গায় বছর বসে দিতে হবে, কত বছর না 2 বছর। তাহলে 2 বছর যদি হয়ে যায় তাহলে কত হবে, 100/5.25 ইন্টু 840 ইন্টু 2, তাহলে উপরে সে আসলো 100 ইন্টু 140 ইন্টু 2 হয়ে গেল, কোনো চাপ নেই। এখান থেকে ক্যালকুলেশন করে 800 টাকা। আর একটা লাস্ট আজকের 7-এর দাগে বার্ষিক সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। তাহলে বার্ষিক 6% সরল সুদের হারে ধরি বছরে দ্বিগুণ হবে, টাইমটা তো দেওয়া নেই ওখানটায়, কত বছর, তাহলে বছরে ধরে নিচ্ছি। এবার মূলধন ধরে নিলাম 100 টাকা, তাহলে দ্বিগুণ যখন হবে টাকা টোটাল দ্বিগুণ হয়ে যাবে, টাকা টোটাল দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে 2x টাকা। তাহলে x টাকা থেকে 2x টাকা হয়ে যাচ্ছে, x টাকা ছিল সেখান থেকে 2x টাকা হয়ে যাচ্ছে। 5 টাকা ছিল 10 টাকা হয়ে যাচ্ছে, তাহলে সুদ কত হচ্ছে
5 টাকা সুদ হচ্ছে কী করে পাচ্ছি, 10 থেকে 5 বিয়োগ করে, তাহলে 2x থেকে x বিয়োগ করলে সুদও কত হচ্ছে x টাকা, সুদ x টাকা হলেই তবে দ্বিগুণ হবে 2x টাকা। হার হচ্ছে 6 তাহলে এখান থেকে i সমান PRT/100 বের করতে হবে কি, t সমান হচ্ছে 100/i/p/r, তাহলে 100x/x/63, 50/300 16.23%। কি আরেকবার বলে দিই যে t বছরে দ্বিগুণ হবে, টোটাল দ্বিগুণ হবে মানে কি সুদ যোগ আসল, এটা সমানই হচ্ছে আমাদের দ্বিগুণ। সুদ যোগ আসল সমান হচ্ছে আমাদের দ্বিগুণ, তাহলে সুদ যদি x টাকা হয় আসল কত হবে, আসলে x টাকা হবে, কারণ আসল যদি x টাকা হয় টোটাল গিয়ে হচ্ছে 2x টাকা, তাহলে সুদ কত হবে 2x - x সমান x টাকা, আসল ছিল 10 টাকা, টোটাল গিয়ে হলো 15 টাকা, তাহলে সুদ কত হলো 15 - 10 সমান 5 টাকা। ঠিক সেম কেস এখানেও হয়ে গেল। তাহলে আজকে 7টা অঙ্ক। এবার কিছু শর্ট কোশ্চেন আমি করাচ্ছি, শর্ট কোশ্চেন নিজেরাও করতে পারবে। আর পার্সেন্ট সহজ সুদের পি টাকায় 3 বছরে টাকা না, শর্ট কোশ্চেনগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করবো, নেক্সট টপিক হবে শর্ট কোশ্চেন।